সবার আগে তোদের এটা বুঝতে হবে যে এর আগে তোরা যেটা পড়েছিলিস পলিটিক্যাল সোশিওলজি। হোয়াট ইজ পলিটিক্যাল সোশিওলজি? যে সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পলিটিক্স কে দেখা। এক, তারপর তোরা পড়লি রিলিজিয়ন, সোশিওলজি অফ রিলিজিয়ন, যে রিলিজিয়নের মধ্যে সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট খোঁজা। তারপর পড়লি তোরা সোশিওলজি অফ জেন্ডার, যে জেন্ডারটাকে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে তোরা দেখার চেষ্টা করবি। এই হলো টোটাল ব্যাপারটা, তাই তো? এখন যেটা করতে হবে তোদের, ইকোনমির মধ্যেও কিভাবে সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ বা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ রয়েছে সেটা তোদের জানতে বা বুঝতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে তোদের ইকোনমিক সোশিওলজির পার্সপেক্টিভস ইন ইকোনমিক সোশিওলজি, ফর্মালিজম অ্যান্ড সাবস্ট্যান্টিভিজমের নোটস। এই সাবস্ট্যান্টিভিজমের যে নোটস, মানে এটা কোন পোর্শনের নোটস? এই যে এটার ইংলিশ নোটস আজকেই তোদের আমি দিয়ে দেবো, তোরা পেয়ে যাবি। ঠিক আছে? স্টেট ইউনিভার্সিটির যারা, তাদের তো বাংলায়। আজকে তোদের কাজ হচ্ছে তোরা শুধু বুঝে নিবি, তারপর ঠিক যেরকম তোরা নোটস পেয়ে গেছিলিস আবার নোটস পেয়ে যাবি। আর স্টেট ইউনিভার্সিটিকে আমি একটা ভিডিও পাঠাবো, ঠিক আছে, জেপিসি স্যারের পিডিএফ আর ওনার ভয়েস। তো স্টেট ইউনিভার্সিটির কাজ হচ্ছে, এবার জেপিসি স্যার কিভাবে বলেছেন, সামনে পিপিটি রয়েছে, আর উনি ভয়েসে ফার্স্টে ইংলিশে বোঝাচ্ছেন, তারপর বাংলায় বোঝাচ্ছেন, আবার ইংলিশে বোঝাচ্ছেন, তারপর বাংলায় বোঝাচ্ছেন। এইভাবে একটা পিপিটি থেকে আরেকটা পিপিটিতে যাচ্ছেন উনি, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাচ্ছেন। আর উনি প্রথমে ইংলিশে বোঝাচ্ছেন স্লাইডটায় কি লেখা রয়েছে, তারপরে বাংলায় বোঝাচ্ছেন স্লাইডটায় কি লেখা আছে। আমি স্টেট ইউনিভার্সিটি যারা বাংলায় পড়ছে তাদেরকে একটা কাজ দিলাম, সেই কাজটা হচ্ছে আমি জেপিসি স্যারের ওই পিপিটিটা তোদের পাঠাবো। সেই পিপিটিটা দেখে তোদের স্যার বাংলায় যা যা বলছে সেগুলো লিখে নেওয়া, ব্যাস ওটাই এই ফর্মালিজম আর সাবস্ট্যান্টিভিজমের নোটস। তার মানে কি, আমি কিছু বললেও তোদের লিখতে হতো, সেখানে জেপিসি স্যার যেটা বলছেন সেটা তোরা লিখে নিচ্ছিস। ঠিক আছে? এই কাজটা তোদের বাড়িতে বসে বসে করতে হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। এই তোকে কেন, তুই তো ক্যালকাটা ইউনিভার্সিটি, তোদের তো আমি ইংলিশ নোটস দিয়েই দেবো। আমি যারা স্টেট ইউনিভার্সিটি তাদেরকে বললাম, ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ নোটস তোদের চোখের সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছিস আশা করি। ঠিক আছে? ওকে, চল শুরু করা যাক। আওয়াজ শুনতে না পারলে বা ভিডিও আটকে গেলে কোনো প্রবলেম হলে জানিস। আর রেকর্ড করছি আমি, তোরা রেকর্ডটা পেয়ে যাবি, অসুবিধা নেই, এটা তোদের জন্য এই রেকর্ডটা। ওকে, দেখ, আমরা কেউই জানি না যে ফর্মালিজমটা কি বা সাবস্ট্যান্টিভিজমটা কি। আমরা আজকে জানার বা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে? বলছে যে ইকোনমিক অ্যানথ্রোপোলজি। কেমন অ্যানথ্রোপোলজি? ইকোনমিক অ্যানথ্রোপোলজি। আমরা কি পড়ছি? সোশিওলজি, সেখানে ইকোনমিক অ্যানথ্রোপোলজি কি করে এলো? অ্যানথ্রোপোলজি মানে কি? স্টাডি অফ হিউম্যান বিং is known as anthropology. Study of society is known as sociology. এই যে বললাম স্টাডি অফ হিউম্যান বিং, মানে মানুষকে যে অধ্যয়ন করা হয়, সেই মানুষ থাকে কোথায়? মানুষ তো থাকে সোসাইটিতেই। তাহলে আমরা বলতেই পারি যে অ্যানথ্রোপোলজি মানে যদি হয় স্টাডি অফ হিউম্যান বিইং, তাহলে সেই হিউম্যান তো সোসাইটির আন্ডারেও থাকে। তাই অ্যানথ্রোপোলজির যে সাবজেক্ট গুলো সেইগুলো সোশিওলজির আন্ডারেও পড়ে। ঠিক সেই কারণেই যে ইকোনমিক যে অ্যানথ্রোপোলজি আছে, হোয়াট ইজ ইকোনমিক অ্যানথ্রোপোলজি? দ্য ইকোনমিক বিহেভিয়ার অফ হিউম্যান বিইং, দ্য ইকোনমিক বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস আর নোন অ্যাজ ইকোনমিক অ্যানথ্রোপোলজি। তাই বলতেই পারি যে এটা সোশিওলজির আন্ডারে পড়ছে। তাই আমরা কোন সোশিওলজির আন্ডারে পড়ছি? আমরা এটা ইকোনমিক সোশিওলজির আন্ডারে পড়ছি। তাহলে ইকোনমিক অ্যানথ্রোপোলজি হ্যাজ টু অ্যাপ্রোচেস ফর দ্য স্টাডি অফ ইকোনমিক লাইফ অফ দ্য প্রিমিটিভ অ্যান্ড পিজেন্ট পিপলস। তাহলে ইকোনমিক অ্যানথ্রোপোলজি নাকি দুটো অ্যাপ্রোচ আছে। কি বিষয়? মানুষের
জীবনের মানুষের যে অর্থনৈতিক জীবন সেটাকে স্টাডি করার জন্য। মানুষের অর্থনৈতিক জীবন মানে কি আমরা জানি যে আমরা জবে থেকে মোটামুটি একদম প্রথম থেকেই, এক second। তো আমরা জানি যে আমরা মোটামুটি ফার্স্টে বার্টার সিস্টেমের মাধ্যমে ইকোনমিক ট্রানজাকশন হতো আমাদের। তারপরে আমাদের যে ট্রানজাকশনটা হলো সেই ট্রানজাকশনটা কিসের উপর ভিত্তি করে হতো, সেটা হতো আমরা টাকার ব্যবহার শিখে গেছিলাম। তো মানুষের অর্থনৈতিক জীবনের কোন মানুষ, দেখ প্রিমিটিভ বলে একটা কথা আছে। প্রিমিটিভ কথাটার মানে কি? আদিম বা পুরাতন। তো পুরাতন বা আদিম সমাজের মানুষের বা যারা পিজেন্ট, তাদের অর্থনৈতিক জীবন স্টাডি করার জন্য দুটো অ্যাপ্রোচ ছিল। সেই দুটো অ্যাপ্রোচের নাম ছিল সাবস্ট্যান্টিভিজম অ্যান্ড ফর্মালিজম। আবার বলছি, প্রাচীন যুগের মানুষ বা যারা কৃষিজীবী, পিজেন্ট মানে কৃষিজীবী, প্রিমিটিভ মানে আদিম, এই দুই মানুষের যে অর্থনৈতিক জীবন সেটাকে স্টাডি করার জন্য দুটো অ্যাপ্রোচ ছিল। সেই অ্যাপ্রোচ দুটোকে বলা হতো, একটার নাম ছিল সাবস্ট্যান্টিভিজম অ্যান্ড ফর্মালিজম। কারোর বুঝতে কোনো সমস্যা হলে বল। না দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, সুনিধি পরে জয়েন করেছে, কারণ আমি একটা ব্রডকাস্ট গ্রুপ করে রেখেছি, সেই ব্রডকাস্ট গ্রুপে সুনিধিকে অ্যাড করা হয়নি। ও এখনো আওয়াজ শুনতে পাচ্ছে না অবশ্য, তো ওই কারণে লিঙ্কটা পরে পেয়েছে। ঠিক আছে, পরে না একে আলাদা করে বলে দেবো। ওকে, তাহলে এত অব্দি আমাদের ক্লিয়ার হলো। ভালো কথা, একটু এগানো যাক। দ্য সাবস্টেন সরি Malinowski in his study of Trobriand Islanders। তাহলে ম্যালিনোস্কি ভদ্রলোক কোথায় স্টাডি করেছিল? একটা আইল্যান্ডে। সেই আইল্যান্ডটার নাম কি ছিল? ট্রোব্রিয়ান্ড। ঠিক আছে, তাহলে ম্যালিনোস্কি যখন ট্রোব্রিয়ান আইল্যান্ডে স্টাডি করেছিল, সেখানে স্টাডি করার পর তিনি কি বলেছিলেন? says that the concept of economic man in conventional economic theory cannot be applied to primitive population। আবার বলছি, বাংলায় বলছি, ম্যালিনোস্কি ট্রব্রিয়ান আইল্যান্ডে স্টাডি করার পর বলেছিলেন, অর্থনৈতিক মানব বলে বর্তমানে যে ধারণাটি আছে সেটা পুরাতন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থনৈতিক মানব কথাটার মানে কি? অর্থনৈতিক মানব কথাটার মানে হচ্ছে, বা ইকোনমিক ম্যান কথাটার মানে হচ্ছে দ্যাট উই থিঙ্ক, উই বিহেভ, উই অ্যাক্ট as a as an economical being. Okay, not as a human being. We act, we think, we behave as an economic being. That's why we are known as economic man. That specific concept of economic man is conventional notion of economic theory. But this kind of terminology can't be applied to the primitive population। অর্থাৎ পুরোনো দিনের মানুষকে আমরা ইকোনমিক ম্যান বলতে পারবো না। এত অব্দি বুঝতে কোনো সমস্যা? অন্য যে ভদ্রলোক ছিলেন ফর্থ, তিনি আবার কি বললেন? তিনি ঠিক উল্টো কথা বললেন। কি কথা? তিনি কোথায় স্টাডি করেছিলেন? তিনি মাওরিতে স্টাডি করেছিলেন। মাওরি নামে কোনো একটা জনজাতি, সেটাকে স্টাডি করেছিলেন তিনি। সেটাকে স্টাডি করে তিনি কি বললেন? মাওরি জনজাতিটাকে তিনি স্টাডি করে বললেন, the primitive man is an economic man, that the primitives have a rational choice built around a principle known as calculus of maximization, and that the formal economic theory can be applied to primitive economics। ঠিক ম্যালিনোস্কি যা বললেন তার
উল্টো কথা বললেন। কে বললেন? ফর্থ, FIRTH, মেবি রবার্ট ফর্থ। ঠিক আছে, তাহলে রবার্ট ফর্থ কি বললেন? যে প্রাচীন যুগের যে মানুষরা ছিল তারা আসলে অর্থনৈতিক মানবই ছিল, কারণ তারা সবসময় একটা জিনিসকে মাথায় রাখতো। কি জিনিস? রেশনাল চয়েস। রেশনাল চয়েস মানে যৌক্তিক কোনো কিছু পছন্দ। এই যৌক্তিক পছন্দটা কিসের ওপর ভিত্তি করে তৈরি হতো? ক্যালকুলাস অফ ম্যাক্সিমাইজেশন। মানে ওরা বিবেচনা করতে পারতো যে কোন জিনিসটাকে কিভাবে আমি বাড়াবো, মানে কোন জিনিসটা কিভাবে ক্রয় করলে বা আদান প্রদান করলে আমার লাভ বেশি থাকবে। যেহেতু তারা এইভাবে ভাবতেন, সেই কারণে তারা ছিলেন ইকোনমিক ম্যান অ্যাকর্ডিং টু ফর্থ। সো দাদা ফার্স্ট, আরেকবার একটু আগে থেকে বলবে, তোমার ভয়েসটা না কেটে কেটে গেল, বুঝতে পারলাম না, একটু আগে থেকে okay, বলবে। okay, Ford basically studied a specific uh, tribe that is known as Maori, and then he mentioned that very clearly that primitive human being or primitive societies, the human being or the individuals of primitive societies are purely economic men. Just contrary to Malinowski, Ford uh, mentioned that primitive individuals are economic men. Why they are economic? Why they are known as economic men? According to Ford, he uh, suggested no, that মাউরি গ্রামে যখন ও স্টাডি করছে, একটা স্টাডির সমস্যা বুঝে নে, যখন যেই গ্রামে স্টাডি করে না, মানে যেই উপজাতির মধ্যে স্টাডি করে না, তখন তারা সেই রেসপেক্টে যুক্তিগুলো সাজানোর চেষ্টা করে। তো ম্যালিনোস্কি যেটা বলেছিল সেটা ট্রবরিয়ান আইল্যান্ডারদের রেসপেক্টে বলেছিল, আর ফার্থ যেটা বলেছিল সেটা মাউরির অ্যাসপেক্টে বলেছিল। বাট এটা মনে করিস না যে শুধুমাত্র তারা ওই মাউরি বা ট্রবরিয়ান আইল্যান্ডারদেরই কথা বলছে, তারা কিন্তু সমগ্র মানব জাতির কথা বলছে। এটা মাথায় রাখিস, ঠিক আছে? যে স্যার একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, বল। স্যার ক্যালকুলাস অফ ম্যাক্সিমাইজেশন, এই যে রেশনাল চয়েসের উপরে বেস করে যে প্রিন্সিপালটা আসে, স্যার সেটা কি? আসছি, ঠিক আছে। এটা আমি বলতে পারি যে থাকে না যে বিগ বাজারে গেলে বেশি ডিসকাউন্ট পাবি নাকি শপার স্টপে গেলে, এটা ভাবিস তো, সেই অনুযায়ী ইনভেস্ট করিস পুজোয়। আবার কোয়ালিটি দেখিস, কোয়ান্টিটিও দেখিস, যে কোনটার কাপড়ের কোয়ালিটি বেশি ভালো হবে। আমাদের মাথায় কি চলে? রেশনাল চয়েস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলাস অফ ম্যাক্সিমাইজেশন। যেটা কি প্রমাণ করে? যে আমরা একটা ইকোনমিক বিং। এটা প্রিমিটিভ সোসাইটিতেও ছিল, সেটাই ফার্থ বলছেন। তাহলে একদিকে ম্যালিনোস্কি বলছেন যে আমরা ইকোনমিক ম্যান নই, একদিকে ফার্থ বলছেন আমরা ইকোনমিক ম্যান। ম্যালিনোস্কি নিজের যুক্তি দিয়েছেন যে আমরা এই কন্টেম্পোরারি সোসাইটিতে যেইভাবে ভাবি, আগে সেইভাবে ভাবতাম না। ফার্থ বলছে যে কন্টেম্পোরারি সোসাইটিতে আমরা যেইভাবে ভাবি, ক্যালকুলেট করি যে কিভাবে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে, সেটা তখনও ছিল। দ্যাটস ওয়াই ইন প্রিমিটিভ ইকোনমি উই শুড নোন অ্যাজ ইকোনমিক ম্যান। এই প্যারাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে যে ভদ্রলোক আসছেন সেই ভদ্রলোকের নাম হলো কার্ল পলেনি। ঠিক আছে, এই যে নাম, কার্ল পলেনি ফলোড ম্যালিনোস্কি। তাহলে কার্ল পলেনি কার কথা ধরে এগোলো? কার্ল পলেনি এগোলো ম্যালিনোস্কির কথা ধরে। ম্যালিনোস্কি মানে কে? যে ভদ্রলোক বলেছিল যে প্রিমিটিভ ম্যানদের মধ্যে ইকোনমিক বিহেভিয়ার ছিল না, তারা ইকোনমিক ম্যান ছিল না। কন্টেম্পোরারি হিউম্যান বিং ইকোনমিক ম্যান, কার্ল পলেনি তার কথা ধরে এগোলো। সে ইকোনমিক কথাটাকে দুভাগে ভাগ করলো, একটা হচ্ছে সাবস্টেন্টিভ, একটা হচ্ছে ফর্মাল। The substantive meaning holds that economy is an instituted process that double inverted comma মধ্যে আছে, মানে বোঝাচ্ছি প্রত্যেকটা, that
economy is an instituted process and human economy is embedded and enmeshed in the institutions like economic and non-economic, that it refers to providing of goods and services to supply of social and biological wants, and that is meaning applies to all societies at all times, at all places, since all people have to use resources to maintain themselves irrespective of time and space. The Western economic concepts such as profit motive, savings, capital goods, etc. cannot be applied to non-industrial societies. Thus, the substantive meaning of economy clarifies that man depends upon nature and on his fellow beings for his livelihood, and this dependency supplies him with want satisfying material means. Full stop. যেটা লেখা রয়েছে মানে বুঝলি কি বুঝলি না আমি বুঝিয়ে দিচ্ছি। সাবস্ট্যান্টিভ কথাটার মানে কেউ বলতে পারবি আমায় আক্ষরিক বাংলা অর্থ? স্যার ট্রাই করতে পারি। বল বল। মানে যে খরচাটা মানে লং টাইম পিরিয়ড মানে পরবর্তী সেভিংস এর জন্য করা হয়, মানে এখন থেকে পরবর্তী টাইমের ভেবে সেভিংস খরচা করা হয়। Okay. আর ফর্মাল মানে হচ্ছে যেটা যখনই মানে এখন আর যেটা দরকার মানে জাস্ট শখ মেটানোর জন্য বা সামথিং এরকম। মানে যতটুকু প্রয়োজন ততটুকু, এটা হচ্ছে হ্যাঁ আমরা সাবস্টেন্সিয়াল এর ক্ষেত্রে কথাটা হ্যাঁ বলতে পারি হ্যাঁ যে সত্যিকারের আমার আমার দরকার, ঠিক হ্যাঁ আছে, যে যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে। তো যতটুকু দরকার ততটুকু যদি হয়, তাহলে এবার যদি আমি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি, তাহলে সাবস্ট্যান্টিভ মানে বোঝাচ্ছে যে যতটুকু দরকার ততটুকু। তাহলে তার সাবস্ট্যান্টিভ মিনিং, এটা কার অ্যাকর্ডিং টু হুম? অ্যাকর্ডিং টু কার্ল পলিনি। ওকে, নামটা মনে রাখিস যে কার্ল পলিনি ইকোনমিটাকে দুভাবে দেখালো, যে অ্যাকর্ডিং টু কার্ল পলিনি economy is an instituted process. What is the meaning of instituted process? That means all institutions are dependent on economy and vice versa, or all institutions are related to each other through economy or with economy. Okay, and human economy is embedded and enmeshed in the institutions like economic and non-economic. Embedded মানে কি? গ্রথিত করা। ঠিক যেমন কোনো একটা ধর সোনার গয়নায় একটা হীরা গ্রথিত করা থাকে, ওটাকে বলে এমবেডেড, ঠিক আছে। তাহলে ইকোনমি জিনিসটা অর্থনৈতিক হোক বা অর্থনৈতিক নয়, এমন যে কোনো ইনস্টিটিউটে গ্রথিত থাকে। আবার বলছি, ইনস্টিটিউট মানে তোরা জানিস, ইনস্টিটিউট মানে আমরা পড়েছি, ইনস্টিটিউট মানে কি কি বোঝায়, লাইক ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, রিলিজিয়ন, কাস্ট, এডুকেশন আর ইকোনমিক ইনস্টিটিউশন। তাহলে বলছি ইকোনমিক ইনস্টিটিউশনে তো ইকোনমি জিনিসটা থাকেই, তার সাথে নন ইকোনমিক ইনস্টিটিউশনেও ইকোনমি থাকে। কিভাবে থাকে? বলছে দ্যাট ইট রেফার্স টু প্রোভাইডিং অফ গুডস এন্ড সার্ভিসেস টু সাপ্লাই অফ সোশ্যাল এন্ড বায়োলজিক্যাল ওয়ান্টস। মানে আমাদের বেঁচে থাকার জন্য যে সামাজিক এবং জৈবিক চাহিদাগুলো আছে, সেইগুলো মেটানোর জন্যই তো ইনস্টিটিউট কাজ করে। ইনস্টিটিউট কেন আছে? ইনস্টিটিউট পড়েছিলিস, মন দিয়ে বুঝেছিলিস যে সামাজিক প্রতিষ্ঠানের ক্যারেক্টারিস্টিক্স বা সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কে পড়েছিলিস? এগুলো সব ইন্টার রিলেটেড, ঠিক আছে। যে আমি বলছিলাম না যে একটা সেম বুঝতে না পারলে পরে সেম গুলো বেকার যাবে। তো এই হলো ব্যাপার, যে তাহলে ছোট করে এখন এটুকু বুঝে রাখ যে সোশ্যাল ইনস্টিটিউটস এর কাজ হলো আমাদের যে সোশ্যাল অ্যান্ড বায়োলজিক্যাল নিডস সেগুলো আমাকে প্রোভাইড করা, এবং সেই ইনস্টিটিউশন গুলোর মধ্যে যে ইকোনমিটা গ্রথিত থাকে সেটাকে বলছে সাবস্ট্যান্টিভ। এবং যে কোনো সমাজে, যে কোনো সময়, যে কোনো স্থানে প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু আমাদের এই সোশ্যাল আর বায়োলজিক্যাল নিড গুলো পূরণ করার জন্যই কাজ করে, যেটা কিনা ইকোনমির সাথে রিলেটেড। The Western economic concepts such as profit motive, savings, capital goods, etc. cannot be applied to non-industrial societies. তার মানে সমাজ কিরকম, কত ধরনের হয়? দু ধরনের হয়, একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা নন ইন্ডাস্ট্রিয়াল। তো ওয়েস্টার্ন যে ইকোনমি সেটা কিরকম ইকোনমি, যে প্রফিট বাড়াতে হবে, ক্যাপিটাল জমাতে হবে,
এইগুলোর সাথে কিন্তু আমি নন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে এক করতে পারি না। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে সাবস্ট্যান্টিভ যে ইকোনমিটা সেটা সব জায়গাতেই থাকবে, সেটা কি ইন্ডাস্ট্রিয়াল কি নন ইন্ডাস্ট্রিয়াল। Thus, the substantive meaning of economy clarifies that man depends upon nature. তার মানে সাবস্ট্যান্টিভ ইকোনমি বলতে কি বোঝাচ্ছে, যে মানুষ প্রকৃতির উপর নির্ভর করবে এবং সে তার যে ফেলো হিউম্যান বিংস আছে তার উপর ডিপেন্ড করবে। যেমন ধর তুই তোর তোর খেতে ইচ্ছা করছে, তুই নিশ্চয়ই চাষাবাদ শুরু করে দিবি না, ঠিক আছে? এই যে আমি খাই, আমি কোথা দিয়ে খাই? আমি কি চাষাবাদ করে খাই না? আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হয়। তাহলে দেখ, কার উপর ডিপেন্ড করতে হচ্ছে? ফেলো হিউম্যান বিংস ফর লাইভলিহুড। যে আমি টাকা দেব তবে সে আমাকে কিছু দেবে, মানে চাল গম ইটিসি। তাহলে কি জিনিস দিচ্ছে? আমার বেঁচে থাকার জন্য যা যা চাই সেগুলো সে আমাকে দিচ্ছে। তাহলে সোজা কথা, সাবস্ট্যান্টিভ জিনিস মানে হলো প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেটা আমরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে পেয়ে থাকি, যার জন্য আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয়, যার জন্য আমাদের অন্যান্য হিউম্যান বিংসদের উপর নির্ভর করতে হয়। তারা আমাদেরকে সেই জিনিসগুলো প্রদান করে, আমরা তাদেরকে তাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো প্রদান করি। এইভাবে আমাদের ডিপেন্ডেন্সিটা চলতে থাকে। এত অব্দি কোনো সমস্যা বা প্রশ্ন সাবস্টেন্টিভের? নেক্সট, ফর্মালিজম, formal economy. According to Carl Polanyi, the formal meaning of the word economic is economizing. That means people make choices among alternative courses of action in a rational manner. The word rational means choosing a course of action that will maximize individuals' well-being and profit. বোঝা যাচ্ছে ওই ম্যাক্সিমাইজিং ক্যালকুলাস যে টার্মটা ছিল ওটার মানেটা কি ছিল? আর বোঝা যাচ্ছে যে এখন আমরা তাহলে কোন মোটিভ নিয়ে চলি? আমরা কিন্তু এই মোটিভ নিয়ে চলি যে কিভাবে, কোন যৌক্তিক ভাবে চললে আমরা আমাদের যে লাভ প্রফিট সেটা হাইয়েস্ট করতে মানে ম্যাক্সিমাইজ করতে পারবো। এটাকেই বলছে ইকোনমাইজিং। Economic theory is to do with the ways people get greater personal satisfaction in saving things and distribution of scarce resources. Economic theory is to do with the ways people get greater personal satisfaction in saving things and distribution of scarce resources. Therefore, this theory is applicable to economies of advanced societies. দেখ, যখন আমরা আদিম মানুষ ছিলাম, আমরা কি ছিলাম? যে খেয়ে পরে বেঁচে থাকি এই অনেক। তখন সেটাকে আমি কি বলতে পারি? সাবস্ট্যান্টিভিজম। এখনের সোসাইটি কেমন সোসাইটি? এখনের সোসাইটি আমাদের খেয়ে পরে বাঁচার পরেও আরো অনেক কিছু চাই। কানে দুটো গুজার মতো হেডফোন চাই, ব্লুটুথ হেডফোন চাই, একটা ভালো জুতো চাই, ঠিক আছে, একটা ভালো ড্রেস চাই, অনেক কিছু চাই আমাদের। এটা কি? এই ফর্মালিস্টিক ইকোনমি। ওকে, এত অব্দি বুঝতে কোনো সমস্যা? না স্যার। এখানে দেখো একটা ডিফারেন্স মতো দেওয়া রয়েছে। সাবস্ট্যান্টিভিজমের আন্ডারে কি লেখা রয়েছে? দ্য সাবস্ট্যান্টিভিস্টস আর ম্যালিনস্কি, কার্ল পলেনি, জর্জ ডাল্টন, সিরিল বেলশ এন্ড পল বোহানন। ওকে, কতগুলো নাম পেলি? ফর্মালিজম এইগুলো তোদের 2 নম্বরের প্রশ্নে আসবে। এবার বলো দুজন ফর্মালিস্টের নাম বলো। দুজন ফর্মালিস্টের নাম হলো রেমন্ড ফর্ড, হার্সকোভিটস এন্ড বার্লিংস। The substantive meaning holds good to primitive, peasant, and advanced economic life. The formal meaning holds good to the economies of advanced societies. তাহলে দেখ একটা জিনিস আমরা পড়লাম ফার্স্টে, যে সাবস্ট্যান্টিভিজম কোথায় কোথায় কোন সোসাইটিতে দেখা যায়, প্রিমিটিভ সোসাইটিতেও দেখা যায়, পিজেন্ট সোসাইটিতেও দেখা যায়। কিন্তু দেখ এখানে অ্যাডভান্সড ইকোনমিক লাইফ লেখা রয়েছে। কেন লেখা রয়েছে অ্যাডভান্সড ইকোনমিক লাইফ? মানে ধর অ্যাডভান্সড ইকোনমিক লাইফেও তো আমাদের সোশ্যাল অ্যান্ড বায়োলজিক্যাল নিডস গুলো পূরণ করার জন্য কিছু সাবস্ট্যান্টিভ ইকোনমির উপর বেস করে থাকতে হয়। এমন তো না যে আমরা আধুনিক হয়ে গেছি বলে খেয়ে পরে বাঁচার জন্য যা দরকার সেই খাবারগুলোর আর প্রয়োজন নেই। এই কারণে আমাদের এই অ্যাডভান্স সোসাইটিতে সাবস্ট্যান্টিভিজমও দেখা যায়, ফর্মালিজমও দেখা যায়, কিন্তু বিশেষত যেটা দেখা যায় সেটা ফর্মালিজম। ওকে, anthropologists who adhered to the substantive meaning and described, analyzed, and explained the economic life of the people came to be recognized as substantivists. Anthropologists who used formal meaning in examining, analyzing, and interpreting economic process came to be branded as formalists. ফর্মালিস্ট কাদের বলে? যারা ফর্মালিস্ট ইকোনমি নিয়ে কথা বলে। সাবস্ট্যান্টিভিস্ট কাদের বলে? যারা সাবস্ট্যান্টিভিস্ট ইকোনমি নিয়ে কথা বলে। ক্লিয়ার?
Conclusion. The two approaches are two ends of a continuum. Continuum কথাটার মানে কেউ জানে? যেটা কন্টিনিউ চলছে, ঠিক আছে, যেটার কোনো শেষ নেই, যেটা কন্টিনিউ চলছে সেটাকে বলা হয় কন্টিনিউয়াম। তাহলে দুটো দিক। If we cannot apply the formal definition and its necessary correlates to primitive systems, we cannot equally apply the same times to discover the economic rationality in a Western economic behavior. The fact is that the economic processes in some primitive societies which have come in contact with advanced societies can be successfully studied using the formal economic theory. On the other hand, the economics of some other primitive societies which still maintain their age-old patterns of life can be fruitfully examined using the substantive economic theory. কি বলছে? কনক্লুশন বলে লেখা আছে, বাট আমরা তবু অ্যাড করে দেবো নর্মালি, যে কিছু সোসাইটি আছে, সেই সোসাইটি গুলোকে আমরা যদি ফর্মাল ওয়েতে না ধরি, ফর্মাল ইকোনমি ওয়েতে না ধরি, তাহলে আমরা সেই সোসাইটি গুলোকে বুঝতে পারবো না, বা যে ওয়েস্টার্ন ইকোনমিটা আছে বা যে ওয়েস্টার্ন হিউম্যান বিহেভিয়ার গুলো আছে সেগুলোকে আমরা যদি ফর্মালিস্টিক ওয়েতে না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না। এমনও কিছু সোসাইটি আছে যেগুলোকে বুঝতে গেলে আমাদের সাবস্ট্যান্টিভিজম যে ইকোনমিক থিওরি আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। হয়তো সেগুলো অনেক অ্যাডভান্স, কিন্তু হয়তো তারা এখনো সেই সাবস্ট্যান্টিভিজমের মধ্যেই পড়ে আছে। তো এই থিওরি দুটো আসলে কি, কিভাবে আমরা সোসাইটির ইকোনমিক বিহেভিয়ারটাকে স্টাডি করছি, সেটা এক্স্যাক্টলি কোন অবস্থায় রয়েছে, ফর্মাল অবস্থায় রয়েছে না সাবস্ট্যান্টিভিজম অবস্থায় রয়েছে, সেটাকে স্টাডি করার একটা মাধ্যম, বা বলতে পারি a sociological way to study the economic behavior of individual as well as society. That is all about substantivism and formalism. এটা আমি তোদের জন্য এটা রেডি করে দিয়েছি 2 নম্বরের, যদি 2 নম্বরের আসে তাহলে এইটা চিপকে দিতে পারিস, ঠিক আছে? আর যদি পার্থক্য হিসাবে আসে তাহলে এইভাবে চিপকে দিতে পারি, যদি থিঙ্কার্সদের নাম জিজ্ঞাসা করে তাহলে নামগুলো লিখে দিবি। তো এইভাবেই নোটস তোদের জন্য তৈরি করে দিয়েছে, ঠিক আছে? বল এত। আর দেখ ওপরে দেখ কি লেখা আছে, পার্সপেক্টিভস ইন ইকোনমিক সোশিওলজি। এর আগে আমরা কি পড়েছিলাম? নর্মাল সোশিওলজি পার্সপেক্টিভ। নর্মাল সোশিওলজি পার্সপেক্টিভ কি কি ছিল? ফাংশনাল, কনফ্লিক্ট, ইন্টারঅ্যাকশনাল, ফেমিনিস্ট। এটা কিরকম পার্সপেক্টিভ? যা না সমাজ মানে সমাজতত্ত্ব অর্থনীতিকে কি দৃষ্টিভঙ্গিতে দেখে সেটা পড়ছি। তাহলে দেখ ফর্মালিজম এন্ড সাবস্ট্যান্টিভিজম আমাদের হলো, এরপরে কি আছে? নিউ ইকোনমিক সোশিওলজি। তাহলে পরের দিন আমরা কি পড়বো? নিউ ইকোনমিক সোশিওলজি। তার মানে এটা একটা আরেকটা পার্সপেক্টিভ। ফর্মালিজম আর সাবস্ট্যান্টিভিজম একসাথে কেন পড়লাম? কারণ এটা কন্ট্রারি। তার মানে এর পরেও এছাড়াও একটা আছে, সেটা কি? নিউ ইকোনমিক সোশিওলজি। এটা আমরা পরের দিন পড়বো। বল, বুঝতে কোনো সমস্যা? না স্যার। ওকে, না Notes- দাদা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ক্লাসটা শেষ হলেই আমি পিডিএফটা ধরে পাঠিয়ে দিচ্ছি, তোদের ব্রডকাস্ট করে দিচ্ছি আবার। আর দ্বিতীয় কথা, বাংলার যারা, তারা রিডিং দিস, কারণ খুব শক্ত ভাষায় তো লেখা নেই। রিডিং দিয়ে নিজের মতো করে যদি একটু খাতায় লিখেও রাখিস না, সেটাও পরীক্ষার সময় কাজে দেবে। তাছাড়া তো জেপিসি স্যারের ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, স্যার সেখানে ইংলিশেও বলছে বাংলাও বলছে, তো সেটাও তোদের কাজে দেবে। তবে স্যার একটু বেশি ডিটেলে বলেছে, আমি বলে দেবো যে এক্সাক্ট কত পেজ অবধি পড়তে হবে, অত অবধি মেনটেন করলেই কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? চল, তোদের সাথে আবার দেখা হচ্ছে আমার সোমবার দিন আমরা আরেকটা যে পেপার আছে সেটা নিয়ে আলোচনা করবো। কোন পেপার? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে পেপারটা, ঠিক আছে? কোনো সমস্যা হলে জানাস। টাটা, আজকের জন্য এতটাই। বাই বাই স্যার। ঠিক আছে দাদা। টাটা।